হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা দেখব পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স। এই যে সিকোয়েন্স ডায়াগ্রামগুলো আছে এগুলো কিভাবে অঙ্কন করতে হয় এই ধরনের একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের বিভিন্ন তথ্য উপাত্ত দেয়া আছে, আমি আর বিস্তারিত সেটি বর্ণনা করছি না। তো আমি প্রশ্নটি পড়ে সলিউশনে আগাচ্ছি। ড্র দ্য সিকোয়েন্স ডায়াগ্রাম অফ দ্য ফলোয়িং পাওয়ার সিস্টেম চুজিং এ বেস অফ 50 MVA। তাহলে আমাদেরকে বেস ধরতে হবে 50 MVA অ্যান্ড 13.8 kV অ্যাট জেনারেটর 1। কোথায় বেসটা ধরতে হবে? জেনারেটর 1-এ। তাহলে এই যে জেনারেটর 1, এই পয়েন্টটাকেই আমার বেস চিন্তা করতে হবে। তো আমরা শুরুতেই ভোল্টেজের ভেরিয়েশনটুকু একটু দেখে নিব। দেখুন, এই জেনারেটর 1-এ যে ভোল্টেজটি দেয়া আছে সেটি হচ্ছে 13.8, আর আমার বেস ভোল্টেজও কত? 13.8। তাহলে ভোল্টেজের কোনো ধরনের তফাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র তফাৎ দেখতে পাচ্ছি এমবিএর তফাৎ। দেখুন, বেস এমবিএ ধরতে বলা হয়েছে 50 MVA, কিন্তু জেনারেটর 1-এ আছে কত? 20 MVA। তাহলে জেনারেটর 1-এর যে পার ইউনিট রিঅ্যাকট্যান্স দেয়া আছে অর্থাৎ 0.2 পার ইউনিট এক্স ডবল প্রাইম, এই পার ইউনিট রিঅ্যাকট্যান্সের মানটা এই 20 MVA থাকার কারণে পরিবর্তিত হবে। কি পরিমাণ পরিবর্তিত হবে সেটি আমরা অঙ্কে দেখব। ভোল্টেজটা আগে দেখে নিই। দেখুন, তাহলে জেনারেটর 1-এর এই জায়গায় কি আছে? 13.8 kV। ট্রান্সফরমারের ঠিক অপর পাশে যখন যাবে, মানে বি প্রান্তে যখন যাবে, সেটি ট্রান্সফরমারের রেশিও অনুযায়ী চেঞ্জ হবে। ট্রান্সফরমারের রেশিও কত? 220Y অ্যান্ড 13.8 ডেল্টা কেবি। বলতেছে 13.8 যে পাশে সেটি হচ্ছে ডেল্টায় কানেক্ট করা এবং 220 কেবি যে পাশে সেটি স্টারে কানেক্ট করা। দেখুন, এই 220 কেবিটা এই পাশে আছে বলে আপনি এই এ পয়েন্টটাকেই 220 কেবির সাইড বলে চিন্তা করতে পারবেন না কিন্তু। কারণ কি? এই এ প্রান্তের ভোল্টেজ হচ্ছে কত? 13.8 কেবি। এটা আমরা এই জেনারেটর থেকে দেখতে পাচ্ছি। যেহেতু জেনারেটরের টার্মিনালে 13.8 আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই ট্রান্সফরমারের এই যে 13.8টা যদিও বি পাশে দেয়া, তারপরে এই 13.8 এই ডেল্টা জিনিসটা কানেক্ট হবে মূলত এই এ পাশে। আর এই বি পাশটা হচ্ছে কত? এই 220 কেবিটা হচ্ছে বি পাশে। মূলত ট্রান্সফরমারের রেটিং যদি এভাবে হাই থেকে লোতে দেয়া থাকে, আপনারা যে পাশে যেটা থাকবে সেটা কিন্তু কল্পনা করবেন না। শুধু একটু বুদ্ধিমত্তা খাটাবেন, যে দেখবেন যে এ পাশে জেনারেটর থেকে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে 13.8 কেবি। তো 13.8 কেবি গিয়ে 220 কেবির সাইডে তো লাগতে পারবে না। লাগবে কোথায়? এই 13.8 কেবির সাইডে লাগবে। তার মানে এই 13.8 কেবি যে ডেল্টা জিনিসটা দেয়া আছে সেটি মূলত এ পাশের, আর এই 220 স্টার যেটা দেয়া আছে এটা মূলত বি পাশের। তাহলে এই জায়গায় 220 কেবি এই বি প্রান্তে আমরা পেলাম। এটি এই পুরো বাস জুড়ে, অর্থাৎ এই ই পয়েন্ট পর্যন্ত, আর এদিকে সি, এই পুরো বাস জুড়ে এই মাথা পর্যন্ত 220 কেবি থাকলো। এই 220 কেবি আবার যখন এই ট্রান্সফরমারে আসলো, তখন ই থেকে এফ এ আসলো, এবং এফ এ আসার সময় কত হলো? 220 কনভার্ট হয়ে হলো 18 কেবি। তাহলে এই জায়গায় আমরা পেলাম 18 কেবি বেস ভোল্টেজ, কিন্তু বেস ভোল্টেজ এখন কনভার্ট হচ্ছে কততে? 18 কেবিতে। এই 18 কেবি আমরা দেখলাম জি টুর ভোল্টেজ কত? 18 কেবি। তার মানে জি টুতেও ভোল্টেজের কোনো ধরনের পরিবর্তন নেই। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এই যে 13.8 কেবি যে বেস ভোল্টেজ, এই বেস ভোল্টেজটা জি ওয়ানের জন্য যা এই 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 জায়গায় ট্রান্সফার হয়ে আসলে ট্রান্সফরমারের মাধ্যমে 220 কেবি হবে, আবার 220 কেবি এই জায়গায় ট্রান্সফার হয়ে আসলে কত হবে? 18 কেবি হবে। অর্থাৎ এইখানের বেস ভোল্টেজটারও কি নেই? কোনো পরিবর্তন নেই। আমরা এই ট্রান্সফরমারের মাধ্যমে দেখি 3 নাম্বারটা। এই ট্রান্সফরমার থেকে যখন ডিতে কনভার্ট হয়ে আসবে, তখন দেখুন জি3 ট্রান্সফরমারের বেস ভোল্টেজ হচ্ছে 20 কেবি, এবং আমি এই ট্রান্সফরমারের দিকে তাকাই, কত? 220/20 কেবি। দ্যাট মিনস এটার ভিতরে 220 ঢুকবে, বের হবে কত? 20 কেবি। তার মানে এখানেও ভোল্টেজের কিন্তু কোনো ধরনের পরিবর্তন নাই। পরিবর্তন মানে আমি বুঝাচ্ছি যে ট্রান্সফরমার হয়ে কনভার্ট হইলে আমার যে বেস ভোল্টেজটা ছিল 13.8 কেবি, সে বিভিন্ন জায়গায় কনভার্ট হচ্ছে ট্রান্সফরমারের রেশিও অনুযায়ী। অর্থাৎ
এই জায়গায় 220 কেবি ছিল বেস ভোল্টেজ, এই 220 কেবি বেস ভোল্টেজ কনভার্ট হয়ে এই জায়গায় যখন আসবে তখন কত হচ্ছে 20 কেবি, এবং আমার জেনারেটরের উৎপাদিত ভোল্টেজও কত 20 কেবি। তার মানে জেনারেটরের উৎপাদিত ভোল্টেজের সাথে বেস ভোল্টেজের কোনো ধরনের পার্থক্য নেই। তো যেহেতু ভোল্টেজের পার্থক্য নেই সেহেতু আমরা সূত্রটাকে একটু পরিবর্তিত করব। দেখুন, তো আমরা নর্মালি যে পার ইউনিট রিঅ্যাকট্যান্সের সূত্র কি জানি, যে যখন পার ইউনিট রিঅ্যাকট্যান্স কোনো কিছুর বের করব, অর্থাৎ এক্স নিউ মানে নতুন পার ইউনিট কত হবে সেটি সমান সমান এক্স ওল্ড মানে পুরানো পার ইউনিট কত ছিল ইন্টু কেবি ওল্ড বাই কেভি নিউ এর হোল স্কোয়ার ইন্টু এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড। দেখুন, এই সূত্রে আমরা যখন মানগুলো বসাবো তখন এখানে এই সমাধানটুকু পেয়ে যাব। অর্থাৎ দেখুন, এই যে জেনারেটর ওয়ান, এই জেনারেটর ওয়ানের বর্তমান পার ইউনিট রিঅ্যাকট্যান্সের ভ্যালু হচ্ছে 0.2। এই 0.2কে যখন আমি 13.8 কেবি এবং 50 এমবি এর জন্য নিয়ে যাব তখন কত হবে, অর্থাৎ তখন যেটা হবে সেটা হচ্ছে পার ইউনিট রিঅ্যাকট্যান্স অফ জেনারেটর ওয়ান নিউ সমান সমান, এই যে দেখুন পার ইউনিট রিঅ্যাকট্যান্স ওল্ড, এই যে সূত্র দেখুন, এই যে ওল্ড, ওল্ড মানে হচ্ছে কত, এই যে জেনারেটরটার এখানে ওল্ড হচ্ছে 0.2, তাহলে এই ওল্ডের ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু কেবি ওল্ড বাই কেবি নিউ। কেবি ওল্ড মানে হচ্ছে এই জেনারেটরটার বর্তমানে যে কেবি আছে সেটার নাম হচ্ছে কেবি ওল্ড, আর কেবি নিউ মানে হচ্ছে যে জেনারেটরটার কেবি কততে কনভার্ট করব, অর্থাৎ বেস কেবি কত সেটি হচ্ছে কেবি নিউ। তাহলে দেখুন এই দুজনের ভিতরে কিন্তু কোনো ধরনের পরিবর্তন নাই, অর্থাৎ এটাও 13.8, এটাও 13.8। আপনি যদি এই সূত্রে 13.8 বাই 13.8 বসান, অর্থাৎ এই যে দেখুন 13.8 বাই 13.8 এর হোল স্কয়ার বসান, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে, একই জিনিসকে ভাগ দিলে কি হয়, 1 হয়। ও 1 এর স্কয়ার কত হয়, 1 হয়। দ্যাট মিনস এই জায়গায় যেহেতু ভোল্টেজ সেম, তাহলে এই মানটা কত হয়, 1। তাহলে এই জন্য এটা দ্বারা আসলে আর গুণ করা হয় না, তো 1 দিয়ে গুণ করা যা, না করাও তা। এই কারণে এইখানে দেখুন এই যে কেবির যে মানটুকু, এই কেবির মানটুকু এই জায়গায় কিন্তু আর বসাই নাই। তার কারণ হচ্ছে যেহেতু কেবি সমান, সবগুলোর ক্ষেত্রেই সেম দেখবেন, কেবির মান যেহেতু সমান, তাহলে এখানে শুধু শুধু কেবি বসিয়ে লাইন বাড়ানোর কি দরকার। সে কারণে আমরা করব কি, এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড দিয়ে দিব। তাহলে এমবিএ নিউ কততে ট্রান্সফার করতে হবে, দেখুন 50 এমবিএ তে ট্রান্সফার করতে হবে। আর ওল্ডটা কত, এই যে দেখুন নিচে হচ্ছে 20, এই ওল্ড মানে বর্তমানে তার এমবিএ কত, 20 এমবিএ। তাহলে এমবিএ হচ্ছে 20 আর উপরে হচ্ছে নিউ হচ্ছে কততে ট্রান্সফার করতে হবে, 50-তে। তো এটা দিয়ে দিলে বর্তমানে এই জেনারেটর ওয়ানটার পার ইউনিট রিঅ্যাকট্যান্স কত হবে সেটি বের হয়ে যাবে। ঠিক সেম ভাবে জেনারেটর টুর জন্য, এই যে জেনারেটর টু, এটার জন্য দেখবেন বর্তমানে যে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.2, এই 0.2 কে কনভার্ট করলে কত হবে, সমান সমান 0.333 পার ইউনিট। তো একই প্রসেস কিন্তু, এই যে জাস্ট এই এক্স ওল্ড মানে হচ্ছে তার পার ইউনিট রিঅ্যাকট্যান্স ওল্ডটা ইনটু এই কেবির জায়গায় দেখুন সেম সেম, অর্থাৎ এই জায়গায় দেখুন বেস ভোল্টেজ কত, এই জায়গায় বেস ভোল্টেজ হচ্ছে 18 কেবি। কিভাবে, এই জায়গায় ছিল 13.8, এই ট্রান্সফরমারের সাহায্যে সেই 13.8 এই লাইনে এসে হয়ে গেছে 220। দ্যাট মিনস এই লাইনের জন্য বেস ভোল্টেজ হচ্ছে 220। এই 220 আবার এই ট্রান্সফরমারের সাহায্যে এই এফ পয়েন্টে এসে কনভার্ট হয়ে গেছে কত, 18 কেবি। এই যে ট্রান্সফরমারের রেশিওর কারণে 220/18 কেবি, এটার কারণে। তো পরবর্তীতে দেখুন এক্স জি থ্রি, এই জেনারেটর থ্রির ক্ষেত্রেও সেম, কত 30 এমবিএ 20 কেবি। এটার জন্য আমরা যদি করি কত হবে, এক্স 0.2টাকে কনভার্ট করলে হয়ে যাবে এই যে 0.333 পার ইউনিট। এখন আসুন ট্রান্সফরমার ওয়ান, এই ট্রান্সফরমার ওয়ানের রেটিং দেখুন আপনারা 25 এমবিএ, কিন্তু আমাকে নিতে হবে কততে, 50 এমবিএতে নিতে হবে। তাহলে আমরা ট্রান্সফরমার ওয়ানে দিলাম, দেখুন 0.1 মানে বর্তমানে তার কেবি ওল্ড হচ্ছে যে 10%, 10%কে যদি পার ইউনিটে কনভার্ট করি হবে 0.1, 100 দ্বারা ভাগ, ইন্টু ভোল্টেজের ক্ষেত্রে সেম, দেখুন এই প্রান্তের ভোল্টেজ ধরেন অথবা এই প্রান্তের ভোল্টেজ ধরেন, দুজনের ক্ষেত্রেই দেখুন 13.8, বেস ভোল্টেজও 13.8, যদি আমি এই প্রান্ত হিসাব করি, আর এই প্রান্ত হিসাব করলে বেস ভোল্টেজ 220 এবং ট্রান্সফরমারের রেটিংও 220। এই কারণে
ভোল্টেজের কোনো ইস্যু এখানে আসবে না, শুধুমাত্র থাকবে কে এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড। তাহলে আমরা দিলাম ট্রান্সফর্মার 1 এর জন্য ওল্ড পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স ইনটু এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড ইজ ইকুয়াল টু 0.2 পার ইউনিট। ট্রান্সফর্মার 2 এর ক্ষেত্রেও সেম, 3 এর ক্ষেত্রেও সেম। এখন আসুন এক্স বিসি, অর্থাৎ এই যে বি থেকে এই সি পয়েন্ট পর্যন্ত, বি থেকে সি পয়েন্ট পর্যন্ত যে জে অফ 80 ওহম দেয়া আছে, লাইনের যে রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু দেয়া আছে, এটাকে পার ইউনিটে কনভার্ট করলে কত হবে সেটি আমরা এখানে দেখব। তাহলে পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স এক্স অফ লাইন বিসি ইজ ইকুয়াল টু 80 ডিভাইড বাই 220 হোল স্কোয়ার বাই 50। তাহলে এটার মিনিং কি? এটা হচ্ছে অ্যাকচুয়াল বাই বেস। আমরা জানি পার ইউনিট ইজ ইকুয়াল টু দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু, মানে ওহমিক ভ্যালু অ্যাকচুয়ালি কত আছে 80 ওহম, ডিভাইড বাই বেস। বেস হচ্ছে কত? আমরা জানি কি যে কোনো কিছুর বেস মানে হচ্ছে কে ভি লাইন টু লাইন এর স্কোয়ার ডিভাইড বাই এমবিএ। দেখুন এখানে কেবিটা হচ্ছে বেস কেবি আর এমবিএটা হচ্ছে বেস এমবিএ। তাহলে এই লাইনের বেস কেবি কত? 220। স্বাভাবিকভাবে আমরা জানি এই লাইনের বেস কেবি হচ্ছে 220, যেটা এই 13.8 থেকে ট্রান্সফরমারের সাহায্যে কনভার্ট হয়ে এখানে 220 হয়েছে, সেটাই হচ্ছে এই জায়গার বেস কেবি। এই বেস কেবির হোল স্কোয়ারকে যদি বেস এমবিএ মানে এই যে 50 এমবিএ যেটা দেয়া আছে এখানে, এটা দ্বারা ভাগ দেয়া হয়, তাহলে এই যে নিচের যে পোর্শনটুকু দেখতে পাচ্ছি সেটা কি হবে? বেস ইম্পিডেন্স বা বেস রিঅ্যাক্ট্যান্স, বেস ইম্পিডেন্স, বেস ইম্পিডেন্স। তাহলে এই যে বেস ইম্পিডেন্স আমরা এখানে পেলাম, অ্যাকচুয়াল ইম্পিডেন্সকে বেস ইম্পিডেন্স দ্বারা ভাগ করলে যে মানটুকু পাবো সেটি হচ্ছে পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স বা পার ইউনিট ইম্পিডেন্স অফ ট্রান্সমিশন লাইন এক্স বিসি। দেন আসুন ট্রান্সমিশন লাইন এই সি থেকে এই ই পয়েন্ট পর্যন্ত, এখানে দেখুন 100 ওহম দেয়া আছে, 100 ওহম। এই 100 ওহমের লাইনটাকে আমরা যদি ঠিক সেম ভাবে যদি করি, তাহলে যে পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স পাবো সেটি হচ্ছে 0.1033। তাহলে দেখুন আমরা সফলভাবে অঙ্কটি সমাধান করেছি। এখন আসুন জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ডায়াগ্রাম অঙ্কন করার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেটি আমরা সমাধান করে বের করে রাখার চেষ্টা করি। এই যে জেনারেটরটা, এই জেনারেটরটার দেখুন রিঅ্যাক্ট্যান্সের দুটো ভ্যালু দেওয়া আছে, একটি হচ্ছে এক্স ডবল প্রাইম আর একটা হচ্ছে এক্স জিরো। অর্থাৎ এই জেনারেটরের যখন ম্যানুফ্যাকচারার জেনারেটরটি তৈরি করে তখন তারা টেস্ট করে দেখে যে তার সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু হচ্ছে কত? এক্স ডবল প্রাইম, যার মান হচ্ছে 0.2 পার ইউনিট। আর জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স এটি কিন্তু সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স না, সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স এক জিনিস, জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স আরেক জিনিস। তো তার জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু হচ্ছে কত? এক্স জিরো সমান সমান 10% দেওয়া আছে। আর ট্রান্সফর্মারের ক্ষেত্রে দেখুন, ট্রান্সফর্মারের ক্ষেত্রে যে রিঅ্যাক্ট্যান্স যেটি দেয়া আছে সেটিই কিন্তু জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, আবার সেটিই কিন্তু মানে তার নিজস্ব রিঅ্যাক্ট্যান্স। তো দেন আমরা যদি এইখানে দেখি, দেখুন এক্স জিরো জি ওয়ান মানে জেনারেটর ওয়ানের এই যে এক্স জিরো যেটা, সেটা কত? 10% দেয়া আছে। কিন্তু আমি আগেও বলেছি কিছুক্ষণ আগে যে সূত্র অনুযায়ী আমরা কি জানি যে 10% যেটা দেয়া আছে সেটা হচ্ছে এই 20 এমবিএ এর জন্য দেয়া আছে, কিন্তু বর্তমানে আমার বেস হিসাব করতে হবে কত? 50 এমবিএ। তাহলে 50 এমবিএ এর জন্য কত হবে? ওই যে ভোল্টেজ দুটো সেম থাকার কারণে ভোল্টেজ দুটো বাদ গিয়েছে, যাওয়ার পরে জাস্ট আমরা এক্স ওল্ড ইন্টু কেবি, কেবি কাটাকাটি যাবে এখানে, কেবি কেবি কাটাকাটি গেলে হবে 1, যেহেতু ভোল্টেজ সমান শুধু থাকবে কি এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড। এমবিএ নিউ মানে হচ্ছে 50 এমবিএ, এমবিএ ওল্ড মানে হচ্ছে 20 এমবিএ। এটা যদি দিয়ে দিই তাহলে যে 0.25 মানটুকু পাবো সেটি হচ্ছে এই জেনারেটর ওয়ানের জিরো সিকোয়েন্সের জন্য পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স। আমি আবার বলছি, এই যে এটা বের করেছি এটা হচ্ছে তার নিজস্ব রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ জেনারেটরের নিজস্ব রিঅ্যাক্ট্যান্স বের করেছি এক্স ডবল প্রাইম দিয়ে যেটা, আর এক্স জিরো দিয়ে যেটা বের করেছি এটা হচ্ছে জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স পার ইউনিটে। এখন আসুন এই যে এক্স জি টুর ক্ষেত্রে আমরা দেখব, দেখুন এক্স জিরো সমান সমান কত দেওয়া আছে? 7%। তো খুবই সিম্পল, এখানে আমি একটু এডিট করেছি অর্থাৎ একটু ভুল হয়েছিল, এটি হচ্ছে এক্স জিরো টু। দেখুন 7% মানে কত? আমরা জানি 0.07, 100 দ্বারা ভাগ করলে এই রেজাল্টটুকু পাওয়া যায়, ইন্টু কেবির মানটা বসানোর দরকার নেই যেহেতু সেম, ইন্টু 50 ডিভাইড বাই 30, দ্যাট মিনস এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড দিয়ে দিলেই এখানে আমরা পার ইউনিট ভ্যালুটুকু পাবো। দেন এক্স জি থ্রির ক্ষেত্রে আসি। এক্স জি থ্রির ক্ষেত্রে এই যে দেখুন এক্স জিরো হচ্ছে 10%, 10% মানে হচ্ছে 0.1, 0.1 ইন্টু
MBA নিউ বাই MBA ওল্ড দিলে এই রেজাল্টটুকু আমরা পেয়ে যাব। তো দেন এই তিনটি জেনারেটরের জন্য শেষ হয়ে গেল জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সের যে ভ্যালু বের করা সেটি। দেন আসুন 3Z1 এইখানে খেয়াল করুন আপনারা, এই যে জেনারেটর 1, এই যে স্টার পয়েন্টটা একটা রিয়েক্টর দ্বারা গ্রাউন্ডিং করা। এই যে রিয়েক্টর দ্বারা গ্রাউন্ডিং করা, এইখানে মান দেয়া আছে কত? 5%। 5% শব্দের অর্থ হচ্ছে 0.05। এখন আসুন এই সেমভাবে এই যে রিঅ্যাক্ট্যান্সের যে মান সেটাকেও এই 50 MVA বেসে কনভার্ট করতে হবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন কিছুক্ষণ আগে আমি যে সূত্রের কথা বলেছি অর্থাৎ চেঞ্জিং বেসের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী খেয়াল করুন। আপনারা যারা এই আমার লেকচারটি বুঝতে অসুবিধা হচ্ছে তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা শুরুর থেকে সিরিয়ালি লেকচারগুলো দেখে আসুন, তাহলে আমাদের যে চেঞ্জিং বেসের সূত্র বলেন, বিভিন্ন সূত্র বলেন, আমি কথাগুলো বলছি সেটি সহজ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আবার লেকচারে ফিরে আসি। 0.05 হচ্ছে এই যে 5% এটি ইন্টু MBA নিউ বাই MBA ওল্ড, আর এই 3 হচ্ছে আমি গত জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ডায়াগ্রাম অঙ্কন ক্লাসে আমি দেখিয়েছি বা বলেছি যে এইভাবে যদি কোনো একটা জেনারেটর হোক, মোটর হোক, যদি রিঅ্যাক্ট্যান্সটা গ্রাউন্ডিং করা থাকে, গ্রাউন্ডিং থ্রো রিঅ্যাক্ট্যান্স হয়, সেই ক্ষেত্রে এই যে গ্রাউন্ডিং রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্সের 3 গুণ ভ্যালু আমাকে এখানে এই জিরো সিকোয়েন্স ডায়াগ্রামের ক্ষেত্রে হিসাব করতে হবে। এটি কেন করছি সেটি ভবিষ্যতে যখন আমরা জিরো সিকোয়েন্স নিয়ে অঙ্ক করব তখন দেখব প্রমাণ সহকারে। তো আপাতত একটু জেনে রাখুন যে 3 গুণ হিসাব করতে হবে। তো সেজন্য এই যে দেখুন 3 মানে 3 গুণনের জন্য ইন্টু বর্তমানে যে ভ্যালু দেওয়া আছে 5%, 0.05 ইন্টু MBA নিউ বাই MBA ওল্ড। এখানে যে কেবির মান, এই কেবির মানটা যদি চেঞ্জ থাকতো তাহলে আমরা এখানে বসাতাম, স্কোয়ার দিতাম। যেহেতু কেবি 13.8 কেবি এবং বেসও 13.8 কেবি সেম সেম হয়ে গিয়েছে, সেই জন্য এখানে আর কেবির মান বসানোর প্রয়োজন নেই। যে মানটুকু আমরা পাবো সেটি আমরা এখানে লিখলাম। সেম জেনারেটর 3তে দেখুন, এই জেনারেটর 3তেও 5% দেওয়া আছে, তাহলে এটিও 3 গুণ হবে। 3 ইন্টু জেনারেটর 3 যে 5% 0.05 সেটি এখানে লিখব, MBA নিউ বাই MBA ওল্ড ইজ ইকুয়াল টু কত হবে? 0.25 পার ইউনিট। দেন বাকি থাকলো ট্রান্সমিশন লাইন। দেখুন এই ট্রান্সমিশন লাইনের x0 সমান সমান 210 ওহম এবং এই ট্রান্সমিশন লাইনের x0 250 ওহম দেওয়া আছে। খেয়াল রাখবেন এই যে জে অফ 80 ওহম এবং 210 ওহম এই দুটো কিন্তু দুই জিনিস, একটি হচ্ছে রিঅ্যাক্ট্যান্স আরেকটি হচ্ছে জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স। তো এই যে জিরো সিকোয়েন্স যে রিঅ্যাক্ট্যান্সটা 210 ওহম দেওয়া আছে, এই জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সটা আমরা করব কি, এটাকেই ধরে হিসাব করব, অর্থাৎ XBC সমান সমান এটাই হয়ে যাবে আমার এখনকার জন্য অ্যাকচুয়াল ডিভাইড বাই বেস। তো এই জায়গার বেস কত আমরা জানি, কেবি লাইন টু লাইন হোল স্কোয়ার মানে 220 এর স্কোয়ার ডিভাইড বাই MBA মানে বেস MBA 50 দিয়ে দিলেই যে মানটুকু পাবো সেটি এই লাইনের জন্য জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স এবং পরবর্তী লাইনের জন্য জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সটা বের হবে 250 মানে হচ্ছে তার অ্যাকচুয়াল রিঅ্যাক্ট্যান্সটা কত জিরো সিকোয়েন্সের ডিভাইড বাই তার বেস MBA। তো দিয়ে দিলে আমরা এই ভ্যালুটুকুও পেয়ে যাব। এভাবে আমরা যখন কোনো একটা নেটওয়ার্কের এই ধরনের রিঅ্যাক্ট্যান্সের ভ্যালুগুলো পাবো এবং জিরো সিকোয়েন্সের রিঅ্যাক্ট্যান্সের ভ্যালুগুলো পাবো, তাকে দিয়ে আমরা তিনটি নেটওয়ার্ক আঁকতে পারবো। একটি হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। পজিটিভ এই পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা কিভাবে আঁকে? খুব সিম্পল, আমরা যে রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম এঁকেছি এর পূর্বে আমার বিভিন্ন লেকচারে আপনারা দেখতে পাবেন, এই ধরনের চিত্র থেকে এই যে রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম আঁকতে বলে, এই রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রামের নামই হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, আর অন্য কিছু না। আপনারা এই যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের যে জেনারেটর EG1 দেখতে পাচ্ছেন, এই EG1 হচ্ছে এই জেনারেটরটা। এই জেনারেটরটা নিজস্ব একটা রিঅ্যাক্ট্যান্স আছে যেটি আমরা বের করে রেখেছি এখানে কনভার্ট করে 0.5 পার ইউনিট। আমরা এখানে এই 0.5 পার ইউনিটের একটা রিঅ্যাক্ট্যান্স দেখিয়ে দিব। দেন জেনারেটরটার A টার্মিনালে চলে আসলাম। A টার্মিনাল থেকে B টার্মিনাল পর্যন্ত একটি ট্রান্সফর্মার T1 পাবো। এই যে দেখুন ট্রান্সফর্মার T1 এর ভ্যালু আমরা বের করে কনভার্ট করে রেখেছি কত? 0.2। এই J অফ 0.2 এই রিঅ্যাক্ট্যান্সটা আমরা দিয়ে দিব। দেন B থেকে C পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন আছে, এই ট্রান্সমিশন লাইনের XBC খেয়াল করুন, এই যে এইখানে রিঅ্যাক্ট্যান্স একটা আমরা বের করে রেখেছি, এই XBC এর রিঅ্যাক্ট্যান্সটা আমরা এখানে এঁকে দিব। এইভাবে এই বাস সিতে চলে আসলাম, এই যে বাস সিতে চলে আসলাম, এই বাস সিতে খেয়াল রাখুন এদিকে জেনারেটর G3 থেকে আরেকটা জিনিস চলে আসছে, দ্যাট ইজ দ্য জেনারেটর G3। এটি হচ্ছে জেনারেটর G3 নিজস্ব রিঅ্যাক্ট্যান্স, আমরা এখানে দেখতে পাবেন এই যে দেখুন জেনারেটর G3 নিজস্ব রিঅ্যাক্ট্যান্স এটি।
এটার পরে তার সাথে দেখুন একটা ট্রান্সফর্মার লাগানো এবং ট্রান্সফর্মারের পরে এই বাস সিতে আসতেছে, এটি হচ্ছে ট্রান্সফর্মার 3 এবং এই এসে এই বাস 3-তে যুক্ত হলো। এই বাস 3 থেকে দেখুন এদিকে ট্রান্সফর্মার 2 অর্থাৎ জেনারেটর 2 দিকে একটা টার্মিনাল চলে গিয়েছে একটা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে। এই ট্রান্সমিশন, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স এবং এটি হচ্ছে আমার ট্রান্সফর্মার 2, দেন এটা হচ্ছে জেনারেটর 2 নিজস্ব রিঅ্যাকট্যান্স এবং এটি হচ্ছে জেনারেটর দিয়ে এই যে রিঅ্যাকট্যান্স আমি ডায়াগ্রাম আঁকলাম এটার নামই হচ্ছে পজিটিভ রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বা পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। তো অনেক সময় আপনাদেরকে এই ধরনের একটা ট্রান্সমিশন নেটওয়ার্ক দিয়ে বলতে পারে যে এটার একটা পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করো। তো অনেকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম যারা আঁকতে পারেন তাদের উদ্দেশ্যেই বলি যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম যে কথা পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রামও একই কথা, কনফিউজ না হওয়ার জন্য বলে রাখছি। দেন আসুন নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম, এনইজি নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রামের ক্ষেত্রে কিচ্ছু না, যারা পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রামটা আঁকতে পারবেন এই নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রামও একদম সেম জিনিস, শুধুমাত্র এই যে জেনারেটরের যে গোল্লা গোল্লা জিনিসগুলো আছে এগুলো তুলে দিবেন। দেখুন এখানে কিন্তু কোনো ধরনের জেনারেটরের গোল গোল যে জিনিসগুলো আছে এগুলো নাই, তাহলে জেনারেটরের জাস্ট গোল গোল এই যে জিনিসগুলো অর্থাৎ জেনারেশনের যে জেনারেটরের চিহ্ন এটি যদি তুলে দেন, তুলে দিয়ে বাকি রিঅ্যাকট্যান্স যেগুলো আছে সেগুলো যদি হুবহু রেখে যে ডায়াগ্রাম অঙ্কন হবে এটি হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম হয়ে যাবে। দেন আসুন জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম, আপনারা অলরেডি আমার পূর্বের জিরো সিকোয়েন্স ডায়াগ্রামের যে ক্লাস সেটি দেখেছেন যে জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয়, আমি আর বিস্তারিত সেখানে বোঝাচ্ছি না। তো খেয়াল রাখুন এই যে আমার যে জিরো সিকোয়েন্স ডায়াগ্রামের যে রিঅ্যাকট্যান্সের যে ভ্যালুগুলো পার ইউনিট ভ্যালুগুলো আমি পেয়েছি এই পার ইউনিট ভ্যালুগুলো দিয়ে মূলত এই ডায়াগ্রামটা অঙ্কন করব। আপনারা দেখুন এইখানে প্রথমে যদি আমি জেনারেটর 1 থেকে আসি, যে প্রথমে হচ্ছে গ্রাউন্ডিং করা একটা রিঅ্যাকট্যান্স, দ্যাট মিনস এই যে দেখুন এটা হচ্ছে গ্রাউন্ডিং মানে হচ্ছে এই রেফারেন্স বাস, এই রেফারেন্স বাস থেকে আমি নামছি, প্রথমে একটা রিঅ্যাকট্যান্স আমি পাবো, এই রিঅ্যাকট্যান্সটার ভ্যালু কত হবে, এই রিঅ্যাকট্যান্সটার ভ্যালু এই যে 3ZN1 এটা হচ্ছে সেই রিঅ্যাকট্যান্সটা, তার ভ্যালু হচ্ছে 0.375, এই যে দেখুন এখানে দিয়েছি J of 0.375। দেন পরবর্তীতে এই রিঅ্যাকট্যান্সের পরে এই জেনারেটর G1 এ আসলাম এবং G1 এর নিজস্ব একটা জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স আছে, সেটার মান কত, এই যে দেখুন জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স 1 of G1 is equal to 0.25, এই 0.25 এর রিঅ্যাকট্যান্স জিরো সিকোয়েন্স সিরিজে দিয়ে দিব। দেন এখানে আসলাম একটা ট্রান্সফর্মার পেলাম, এই ট্রান্সফর্মারটা কিভাবে কানেকশন দেয়া, ডেল্টা স্টার, ডেল্টা স্টার, তাহলে ডেল্টা আমি জানি কি একটা হচ্ছে ওপেন সুইচ এবং যে পাশটাতে কয়েল থাকবে ওই পাশটা রেফারেন্স বাসের সাথে লাগানো, দিয়ে দিলাম লাগিয়ে। দেন ডেল্টার কয়েলটা আসলো, আসার পরে অপর পাশে হচ্ছে কি স্টার গ্রাউন্ড করা, কি বলেছি স্টার গ্রাউন্ড করা, তাহলে এই যে এই একটা সুইচ মানে হচ্ছে স্টার, এই সুইচটা গ্রাউন্ড করা শব্দের অর্থ হচ্ছে ক্লোজ করা, আমরা ক্লোজ করে দিলাম। দেন পরবর্তীতে এই যে দেখুন ট্রান্সমিশন লাইন ডিসি, অনেকেই আমার কমেন্ট সেকশনে পূর্বের লেকচারে কমেন্টস করেছেন যে ট্রান্সমিশন লাইন থাকলে কি হবে, তাদের উদ্দেশ্যেই এখানে ভালো করে মনোযোগ করুন। যে দেখুন এই ট্রান্সমিশন লাইনের একটা রিঅ্যাকট্যান্স আমরা বের করে রেখেছি জিরো সিকোয়েন্সের জন্য, এই যে XBC সমান কত 0.2169, এই যে 0.2169 আমরা দিয়ে একটা রিঅ্যাকট্যান্স এখানে দেখিয়ে দিব। দেন আমরা এই সি পয়েন্টে চলে আসলাম, দ্যাট ইজ দ্য সি পয়েন্ট। এই সি পয়েন্ট থেকে দুটো ব্রাঞ্চ বের হবে, একটি হচ্ছে এদিকে আর একটি হচ্ছে এদিকে, তো আমরা বাকি ব্রাঞ্চগুলো দিয়ে দিব। দেখুন সি পয়েন্ট থেকে যদি আমরা G3-র দিকে চিন্তা করি, জেনারেটর 3ও দেখুন একটা রিঅ্যাকট্যান্স দিয়ে গ্রাউন্ড করা, দ্যাট মিনস এই জিরো সিকোয়েন্স থেকে প্রথমে একটা রিঅ্যাকট্যান্স দিব, তার নাম হচ্ছে 3ZN3, তাহলে এটার মান হচ্ছে কত 0.25 পার ইউনিট, দিয়ে দিলাম 0.25 পার ইউনিট। দেন পরবর্তীতে এই জেনারেটরের নিজস্ব একটা জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এই যে 3-তে দেখুন এটা আছে কত 0.67, দিয়ে দিলাম তার নিজস্ব একটা রিঅ্যাকট্যান্স 0.67। দেন আসলাম একটি এই যে দেখুন একটা ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার দিয়ে কোথায় আসলাম, একটা বাসে উঠলাম, এই যে ট্রান্সফর্মার এটা হচ্ছে ট্রান্সফর্মারের জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স দিয়ে একটা বাসে আসলাম, কিন্তু খেয়াল করুন এই ট্রান্সফর্মারটা হচ্ছে স্টার মানে জেনারেটরের সাইডে স্টার গ্রাউন্ড করা, এই জেনারেটরের সাইড কোনটা, এই যে উপরের এটা কিন্তু জেনারেটরের সাইড, এবং এই সুইচটা দেখুন এই সুইচটা হচ্ছে ক্লোজ করা, গ্রাউন্ড করা শব্দ হচ্ছে এই সুইচটা কি করা, ক্লোজ করা, এবং অপর পাশের স্টারটা দেখুন আনগ্রাউন্ডেড অবস্থা আছে, তাহলে অপর পাশে এই যে দেখুন এখানে যে সুইচটি আছে সেটি কি ওপেন সুইচ, এই জায়গাটুকু খেয়াল করুন এটি হচ্ছে কি ওপেন সুইচ, তাহলে ওপেন সুইচ কেন, এই যে ট্রান্সফর্মারটা দেখুন স্টার পয়েন্টে আছে। দেন এই সি পয়েন্ট থেকে এদিকে আরেকটি ট্রান্সমিশন লাইন হয়ে আরেকটি নেটওয়ার্ক চলে যাবে, এই সি পয়েন্ট থেকে এই হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন হয়ে আরেকটি নেটওয়ার্ক চলে যাবে যার মানটা হচ্ছে এই যে এটা। দেন এখানে আরেকটি ট্রান্সফর্মার আমরা পাবো T2 স্টার গ্রাউন্ড করা ডেল্টা, স্টার গ্রাউন্ড করা মানে হচ্ছে একটা ক্লোজ সুইচ, দ্যাট ইজ দ্য ক্লোজ সুইচ, এন্ড দেন এটি হচ্ছে একটা কয়েল মানে ট্রান্সফর্মারের একটি কয়েল, এন্ড ডেল্টা মানে হচ্ছে কয়েলের মাথাটা কোথায় লাগানো, এই যে এইখানে রেফারেন্স বাসে লাগানো, এবং এই সুইচটি থাকবে ওপেন, এই সুইচটি থাকবে ওপেন।
দেন পরবর্তীতে আসলাম জি টু দেখুন জি2 মানে হচ্ছে জেনারেটর টুর একটা নিজস্ব রিঅ্যাকট্যান্স থাকবে, এটা হচ্ছে জেনারেটর টুর একটা নিজস্ব রিঅ্যাকট্যান্স। কিন্তু লাকিলি দেখুন এইখানে কোনো ধরনের গ্রাউন্ডিং রিঅ্যাকট্যান্স বা গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স নাই, মানে গ্রাউন্ডটা সরাসরি, এই জন্য এখানে কোনো 3Z10 জাতীয় কোনো কয়েল হবে না। এই জন্য এই জেনারেটরের শুধু নিজস্ব রিঅ্যাকট্যান্স X-G20 যেটা হবে সেটা দিয়েই আমরা গ্রাউন্ড করে দিব, দ্যাট মিনস রেফারেন্স বাসের সাথে লাগিয়ে দিব। তো এইভাবেই কোনো একটা নেটওয়ার্ক থেকে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করা হয়ে থাকে। তো আপনাদের টেনশনের কোনো কিছু নেই, কারণ পরীক্ষায় এত বড় জিনিস আসবে না, এখান থেকে সিম্পল একটা টুকরা আসবে। আপনারা যদি এই আমার ক্লাসটি ভালো করে বুঝেন তাহলে আশা রাখি আপনাদের পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স বিষয়ক সকল সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। তো অদূর ভবিষ্যতে অন্য কোনো লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।